করেছি। আজকের ক্লাসে আমরা লেভারেজ এবং ব্রেক ইভেন অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। আপনাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইড দেওয়া হয়েছিল সেটাই আমরা আজকে ডিসকাস করব। আমি সেটা স্ক্রিন শেয়ার করছি। স্যার এই এই স্লাইড মনে হয় দেওয়া হয়নি, ব্রেক ইভেন পয়েন্ট দেওয়া হয়নি? না স্যার, আমরা পাইছিলাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আর আছে। গত ক্লাসে বলছিলেন আরো দুটা ছোট পড়াবেন, ওই দুটা দিবেন আর কি। আমরা আমি একটাতেই থাকছি, কারণ যেহেতু পরীক্ষা 16 তারিখ থেকে, যার কারণে একটাই হয়তো কভার করব। আমাদের এই স্লাইডে বা এই ক্ষেত্রে যেটা আছে যে আমরা ব্রেক ইভেনের 3টা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই ব্রেক ইভেনের সাথে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর একটা রিলেশনশিপ আছে, এবং এরপরে আমরা লেভারেজ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি 3 ধরনের লেভারেজ, একটা হচ্ছে অপারেটিং লেভারেজ, দেন আপনার ফাইন্যান্সিয়াল লেভারেজ এবং কম্বাইন্ড লেভারেজ। আমি একটু রেকর্ডিংটা দিয়ে দিই। তো আমরা 3 ধরনের ব্রেক ইভেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন আছে, ক্যাশ ব্রেক ইভেন এবং ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন। তো বেসিক্যালি আমরা এখানে এই ব্রেক ইভেন গুলো আলোচনা করতে গিয়ে ট্যাক্স ইগনোর করব এবং সেই অনুযায়ী আমরা ব্রেক ইভেন কোয়ান্টিটি ডিটারমিন করব। যদি ট্যাক্স থাকে সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়, সেটা আপনাদের সিআইডির যে কোর্স আছে সেখানে আপনারা পাবেন। আমরা যদি অ্যাকাউন্টিং ব্রেক ইভেন লেভেলে একটা প্রজেক্ট অপারেট করে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে তার এনপিভি নেগেটিভ হয়, এবং এই ক্ষেত্রে আমরা যদি প্রজেক্টের নেট ইনকাম ক্যালকুলেট করি সেটা আমরা 0 পাবো। এরপরে দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হলো ক্যাশ ব্রেক ইভেন। ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে সবসময় অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি থেকে কম হয়, এবং এক্ষেত্রেও প্রজেক্টের এনপিভি আমরা নেগেটিভ পাবো। আর ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি এইটি আগের দুটা থেকে এটা সবচাইতে বেশি হয়ে থাকে, এবং একটা প্রজেক্ট যদি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটিতে অপারেট করে সেক্ষেত্রে সেই প্রজেক্টের এনপিভি 0 হয়। সাপোজ আমরা একটা প্রজেক্টের ক্ষেত্রে ফোরকাস্ট করছি যে তার ইউনিট সেলস প্রতি বছর 200 ইউনিটস হবে,
এখন যদি আমরা ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি ক্যালকুলেট করে 190 পাই, 190, এই ক্ষেত্রে যেহেতু আমাদের ফোরকাস্টেড ইউনিট হচ্ছে 200 এবং 200 ইউনিট প্রডিউস করে যদি আমরা বিক্রি করতে পারি, সেক্ষেত্রে সেই প্রজেক্টের এনপিভি অবশ্যই পজিটিভ হবে, দ্যাট ইজ গ্রেটার দেন 0 হবে, দ্যাট ইজ প্রজেক্টটা আমাদের জন্য প্রফিটেবল। তো ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটির সাথে আমাদের প্রজেক্টের যে কোয়ান্টিটি সেলস আছে প্রজেক্টের, বা ফোরকাস্টেড যে কোয়ান্টিটি সেলস আছে প্রজেক্টের, সেটা যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে প্রজেক্টটা আমাদের জন্য প্রফিটেবল কিনা। এখানে আরেকটা বিষয় যে আমরা ফোরকাস্ট করছি 200 ইউনিট, এবং আমাদের যদি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি 190 ইউনিটস হয়ে থাকে, সেক্ষেত্রে দুটা ডিফারেন্স দেখেন মাত্র 10 ইউনিট। এবং যদি আমাদের এই ফোরকাস্টিং এ কোনো এরর থাকে, সে যদি আমাদের 7% বা 8% যদি আমাদের কোয়ান্টিটি যেটা আমরা ফোরকাস্ট করছি সেটা যদি ডিক্রিজ করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রজেক্টটা আর ভায়াবল থাকবে না, তখন তার কোয়ান্টিটি সেলস 190 থেকে নিচে চলে আসবে। 7% যদি হয়, সেক্ষেত্রে আমার 14 ইউনিটস কমে গেলে 186 ইউনিটস হচ্ছে। এবং ফোরকাস্টিং আমাদের ভুল হতেই পারে, যার কারণে আমরা সার্টেন পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ করে দেখি যে আমাদের ফোরকাস্টেড ইউনিট সেলস সেটা যদি সে ফর এক্সাম্পল 10% ডিক্রিজ করে, তাতে করে আমার এনপিভি পজিটিভ থাকছে কিনা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফোরকাস্টিং রিস্কটা হচ্ছে অনেক বেশি। তো এই হলো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি, তার ইম্পর্টেন্স বা তার অ্যাপ্লিকেশন। আমরা অ্যাকাউন্টিং ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি যদিও দেখবো, বাট এটা প্রজেক্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিং বা ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি তেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু না। আমরা যদি অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি ডিটারমিন করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি সমান হচ্ছে ফিক্সড কস্ট প্লাস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, সেটাকে আমরা সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এই দুটার ডিফারেন্সকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বলে থাকি। আমরা ফিক্সড কস্ট এবং অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের যোগফলকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করলে যে সংখ্যাটা পাবো, সেটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি। এখানে দেখেন যে নেট ইনকামের যে ইকুয়েশন দেখানো হচ্ছে, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। আমরা যদি 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই না করি, জাস্ট এতটুকু যে এক্সপ্রেশনটা আছে সেটা যদি দেখি, সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইবিআইটি, এবং সেটাকে আমরা আফটার ট্যাক্স করছি এবং আমরা 0 বসাচ্ছি। এই ইকুয়েশন সেট করে, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটিতে নেট ইনকাম 0 হবে বা নেট প্রফিট 0 হবে, সেই কারণে আমরা 0 বসাচ্ছি এবং এখান থেকে আমরা সলভ করে বেসিক্যালি এই ইকুয়েশনটা পাচ্ছি। তো আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমরা অ্যাকাউন্টিং ব্রেক ইভেনে থাকি, সেক্ষেত্রে আমাদের ক্যাশ ফ্লো, দ্যাট ইজ অপারেটিং ক্যাশ ফ্লো হবে ওসিএফ, যেটাকে আমরা সংক্ষেপে বলি, সেটা হবে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সমান, এবং এই ক্ষেত্রে আমাদের এনপিভি নেগেটিভ হবে। আমরা এখানে যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। এখানে যেটা বলা হচ্ছে, একটা নতুন প্রোডাক্ট যেটা প্রডিউস করতে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে 5 মিলিয়ন, এটা ডেপ্রিসিয়েটেড হবে salvage to 0, that is book value 0 থাকবে for 5 years, এবং এখানে আমরা স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ইউজ করব। এখানে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 25,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 15,000 এবং ফিক্সড কস্ট 1 মিলিয়ন। হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পয়েন্ট ইচ ইয়ার? আমরা যদি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করি, আমাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে আমরা সিম্পলি 5 ইয়ার্স দিয়ে ডিভাইড করলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাচ্ছি 1 মিলিয়ন। আমরা আমাদের যে ইকুয়েশন আছে সেখানে যদি সংখ্যাগুলো বসাই, আমাদের ফিক্সড কস্ট 1 মিলিয়ন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 1 মিলিয়ন, সেটাকে ডিভাইড করছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট ইজ সেলিং প্রাইস পার ইউনিট, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স দিয়ে। আমরা এই ক্ষেত্রে
অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি পাচ্ছি 200 ইউনিট। এই প্রজেক্টটা যদি আমরা 200 ইউনিটে কন্টিনিউ করি ফর 5 ইয়ার্স, সেক্ষেত্রে প্রতি বছরই আমাদের এনপিভি নেগেটিভ আসবে। আচ্ছা, নেক্সট যেটা বলা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটিতে যদি আমরা অপারেট করি, সেক্ষেত্রে আমাদের অপারেটিং ক্যাশ ফ্লো দ্যাট ইজ ওসিএফ কত হবে। তো ওসিএফ এর এক্সপ্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস ডেপ্রিসিয়েশন। আমাদের এর এতটুকু অংশ হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, যেটা সংক্ষেপে আমরা বলি ইবিআইটি। এবং ওসিএফ এর যে ইকুয়েশন সেটা হচ্ছে ইবিআইটি প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স। যেহেতু আমরা ট্যাক্স ইগনোর করছি, সো এখানে আমরা মাইনাস ট্যাক্স এই এক্সপ্রেশনটা এখানে ইগনোর করে যাচ্ছি। আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে দিই, তাহলে আমাদের ওসিএফ সমান কি দাঁড়াচ্ছে, যে টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। এখানে মাইনাস ডেপ্রিসিয়েশন আছে এবং ব্র্যাকেটের বাইরে প্লাস ডেপ্রিসিয়েশন আছে, সো দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা ওসিএফ কি পাচ্ছি, ওসিএফ পাচ্ছি 1 মিলিয়ন, যেটা আমাদের বেসিক্যালি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সমান। আচ্ছা, যদি আমরা ক্র্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওসিএফ 0 হয়। ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটিতে আমার ওসিএফ 0 হয়। এবং আমরা এখানে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি যে ওসিএফ প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। আমরা যদি এখানে ওসিএফ সমান অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইউজ করি, তাতে করে আমরা অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি পাবো। আর ওসিএফ এর পরিবর্তে যদি আমরা সিম্পলি 0 বসাই এবং আমরা যদি কোয়ান্টিটি ডিটারমিন করি, সেটা হবে আমাদের ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি। তো আমাদের ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি আসছে 100 ইউনিটস। আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পল সেটারই কন্টিনিউশন, এখানে আরো ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 18%। আমরা অ্যাকাউন্টিং ব্রেক ইভেন পেয়েছি 200 ইউনিটস, ক্যাশ ব্রেক ইভেন হচ্ছে 100 ইউনিটস। ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি কত? ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি আমরা ডিটারমিন করতে চাই, সেটা হলো এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটিতে আমাদের প্রজেক্ট যদি অপারেট করে, প্রজেক্টের এনপিভি হবে 0। তো আমরা এখানে এনপিভি ইকুয়ালস 0 বসাতে পারি। প্রজেক্টের এনপিভি যদি আমরা বের করি, আমাদের যে ইকুয়েশন ছিল গত চ্যাপ্টারে, যেটা আমরা দেখেছি যে সামেশন অফ পিবিসিআই মাইনাস সামেশন অফ পিবিসিও। সামেশন অফ পিবিসিআই বেসিক্যালি হচ্ছে আমাদের প্রতি বছরের যে ওসিএফ আছে সেটা ইকুয়াল অ্যামাউন্ট, এবং তার যে ডিসকাউন্টেড টোটাল ভ্যালু সেটা হবে আমাদের এই ক্ষেত্রে সামেশন অফ পিবিসিআই। আর পিবিসিও হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা ছিল 1 মিলিয়ন। এখন আমাদের যদি অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন প্রজেক্ট অপারেট করে, সেক্ষেত্রে আমার কিভাবে সামেশন অফ পিবিসিও সমান আমরা লিখতে পারি সামেশন অফ পিবিসিআই, অথবা আমরা এটাকে রিভার্স করেও লিখতে পারি যে সামেশন অফ পিবিসিআই সমান হবে সামেশন অফ পিবিসিও। তাই যদি হয়, সেক্ষেত্রে আমরা এনপিভি 0 পাবো। এখানে পিবিসিআই এর এক্সপ্রেশন হচ্ছে কি, যে আমাদের যেহেতু আমার ওসিএফ প্রতি বছর সেম অ্যামাউন্ট, আমরা আহ, এই ওসিএফ কে 5 বছরের ওসিএফ কে ডিসকাউন্ট করার জন্য সিম্পলি আমরা এটাকে যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, অ্যানুইটি সূত্রের যে সি আছে আপনাদের যেটা দেওয়া হয়েছে, সিটা যদি আমরা সরাই দিই কোয়েশন থেকে, যে এক্সপ্রেশনটা থাকবে 1/i, তারপর ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই এক্সপ্রেশনটা হচ্ছে রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। আমাদের এখানে এন হচ্ছে 5 বছর, আই হচ্ছে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 18%। তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর ফর 18% 5 ইয়ার্স আমরা যদি ডিটারমিন করি, সেক্ষেত্রে একটা সংখ্যা পাওয়া যাবে। আর আমাদের ওসিএফ কে যদি আমরা সেই সংখ্যা দিয়ে, দ্যাট ইজ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি,
যে অ্যামাউন্টটা হওয়া উচিত সেটা হবে কিসের সমান? আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সমান। দ্যাট ইজ আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 মিলিয়ন। সরি, আমি এটা একটু দেখে নিই, অ্যামাউন্টটা আমার খেয়াল করছে না। 1 মিলিয়নই ছিল খুব সম্ভব। 5 মিলিয়ন, সরি, হ্যাঁ, 5 মিলিয়ন ছিল। তাহলে 5 মিলিয়ন, এবং আমরা ওই ইকুয়েশন যদি সেট করি, আমি এটা আপনাদের পরে দিয়ে দেবো, পিডিএফ কপি করে পাঠিয়ে দেবো, যে আমরা এখানে যে ওসিএফ এর অ্যামাউন্টটা পাচ্ছি কিভাবে এটা আসলো। তাহলে আমার ওসিএফ এটা আননোন, এটা আমরা ডিটারমিন করেছি, এবং এই ক্ষেত্রে ইকুয়েশন যেটা হবে ওসিএফ মাল্টিপ্লাইড বাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর 18%, 5 years ইকুয়াল 5 মিলিয়ন। সেখান থেকে যদি আমরা ওসিএফ এর জন্য সলভ করি তাহলে আমরা এই অ্যামাউন্টটা পাবো, এবং এই অ্যামাউন্টটাই হচ্ছে ওসিএফ, যে ওসিএফ এর কারণে এনপিভি 0 হবে। আমাদের ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি আমরা ট্যাক্স ইগনোর করে ডিটারমিন করি, সেক্ষেত্রে আমাদের জেনারেল এক্সপ্রেশন যেটা ছিল যে ফিক্সড কস্ট প্লাস ওসিএফ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, সেটা ঠিকই আছে। ওসিএফ এর ভ্যালুটা আমরা ওই ইকুয়েশন সেট করে ডিটারমিন করলাম এবং সেটা এখানে বসাচ্ছি। আমাদের ফিক্সড কস্ট 1 মিলিয়ন, এবং এখান থেকে যদি আমরা কোয়ান্টিটি ডিটারমিন করি সেটা পাচ্ছি আমরা 260 ইউনিটস। তিনটা ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি আমরা কম্পেয়ার করি, ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে সবচাইতে বেশি 260 ইউনিটস। তারপর আছে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি, যেটা 200 ইউনিটস, এবং সবচেয়ে কম পাচ্ছি আমরা ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি, যেখানে আমাদের ইউনিটস হচ্ছে 100। তো ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি সিম্পলি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটিতে আমরা প্রজেক্টের শুধুমাত্র ফিক্সড কস্টটা কভার করতে পারি। অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিতে আমরা প্রজেক্টের ফিক্সড কস্ট অ্যাজ ওয়েল এস অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা কভার করতে পারি। আর ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটিতে আমাদের ফিক্সড কস্ট, ডেপ্রিসিয়েশন, এবং আমরা যে অ্যামাউন্ট ইনভেস্ট করছি 5 মিলিয়ন, তার যে অপরচুনিটি কস্ট আছে, তার অপরচুনিটি কস্ট হচ্ছে আমাদের এখানে কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই তিনোটাকে আমরা যদি কভার করতে চাই তাহলে আমাদের কমপক্ষে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটিতে প্রজেক্টটা অপারেট করতে হবে। আমরা যদি 260 ইউনিটস এর বেশি প্রডিউস করে বিক্রি করতে পারি, সেই ক্ষেত্রে আমার প্রজেক্টের এনপিভি পজিটিভ হবে, দ্যাট ইজ প্রজেক্টটা আমার জন্য প্রফিটেবল হবে। আর যদি এর কম হয় সেক্ষেত্রে এনপিভি নেগেটিভ আসবে। এবং আমার এই ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটির সাথে আমাদের ফোরকাস্টেড যে প্রজেক্টের কোয়ান্টিটি আছে সেটা আমরা কম্পেয়ার করে দেখব। দুটার ডিফারেন্স যত বেশি হবে ততই আমাদের এই প্রজেক্টটার ক্ষেত্রে এস্টিমেশন এরর বা ফোরকাস্টিং এরর সেটা কম থাকবে। আর এই ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি এবং প্রজেক্টের ফোরকাস্টেড কোয়ান্টিটি যত কাছাকাছি হবে ততই আমাদের রিস্ক বেশি হবে, দ্যাট ইজ আমাদের এস্টিমেশন এরর বা ফোরকাস্টিং রিস্কটা বেশি হবে। তো এই হলো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি, তার ইম্পর্টেন্স, এবং আমরা কিভাবে সেটা অ্যাপ্লাই বা ইউজ করে থাকি সেই সম্পর্কে। আমরা যদি ট্যাক্স কনসিডার করি সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়, সেটা আপনারা সিআইডি কোর্সে পাবেন, আমি এই কোর্সে সেখানে যাচ্ছি না। কারো কোনো কোশ্চেন আছে? বলেন। তাই এখানে ওসিএফটা কিভাবে আসলো? 15,90,000। হ্যাঁ, সেটাই তো বললাম যে আমরা এনপিভি সমান যদি 0 করতে চাই তাহলে আমার দুটা সাইড, একটা হচ্ছে সামেশন অফ পিভিসিআই আর একটা হচ্ছে সামেশন অফ পিভিসিও। তো পিভিসি এর এক্সপ্রেশন হচ্ছে ওসিএফ মাল্টিপ্লাইড বাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, আর পিভিসিও তো আমরা জানি 5 মিলিয়ন। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে যদি আমরা ইকুয়েশনে ওসিএফ বের করতে চাই, আমাদের কি আসবে? ওসিএফ সমান হবে আমার পিভিসিও ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। সেখান থেকে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। এটা আমি আপনাদের ওই লিখে পাঠিয়ে দেবো বা নেক্সট ক্লাসে এটা দেখাবো। জি স্যার, এটা একটু কাইন্ডলি স্যার স্প্রেড করে দিলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, বুঝতে পারছি এটা কিভাবে আসলো, এটা তো আসলে আমি মুখে বলছি, বাট আপনারা ওই দেখলে বুঝতে পারবেন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টরে ডিসকাউন্ট রেটটা কত ইউজ করা হয়েছে? এই যে আমাদের কস্ট অফ ক্যাপিটাল যেটা আছে, এটাই হলো আমার 5 মিলিয়ন যে ইনভেস্টমেন্ট আমরা করছি,
এই টাকাটা আসছে আমাদের হয় সম্পূর্ণ ইকুইটি থেকে, নয় সম্পূর্ণ ডেট থেকে, যেটা খুব কমই হয়ে থাকে, ডেট এবং ইকুইটির কম্বিনেশনে। সেখানে আমার যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রিটার্ন 18%। তো আমাকে এই প্রজেক্ট থেকে কমপক্ষে 18% রিটার্ন অ্যাচিভ করতেই হবে, আদারওয়াইজ যারা আমাকে ক্যাপিটালটা দিয়েছে তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে এক্সপেক্টেড রিটার্ন, সেটা আমি মিট করতে পারবো না। ঠিক আছে? তো আমাকে এইটা যদি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে আমাকে কমপক্ষে ব্রেক ইভেন কোয়ান্টিটিতে, ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটিতে প্রজেক্ট অপারেট করতে হবে। হ্যাঁ, বলেন কোশ্চেন থাকলে। স্যার ব্রেক ইভেন পয়েন্ট তো অনেক সময় ইন দ্য কন্টেক্সট অফ প্রোডাকশন, ইন দ্য কন্টেক্সট অফ সেল, দুইভাবেই হইতে পারে, ঠিক না? হ্যাঁ, মানে আপনি যদি ইন টার্মস অফ কোয়ান্টিটি বের করেন, সেটা আমরা দেখলাম, আর ইন টার্মস অফ যদি আপনি টাকা চান, সেটাও করা যায়, যে আমার সেলস কত টাকা হলে ব্রেক ইভেন। সেনসিটিভ অ্যানালাইসিস আসবে যে 10% র মেটেরিয়ালস বেড়ে গেল অথবা কমে গেল, সেলস বেড়ে গেল বা কমে গেল। ওটা আপনারা সিআইডি কোর্সে পাবেন, আমাদের এই কোর্সে আমি দিকে যাচ্ছি না আর কি। বুঝছি স্যার। এখানে জাস্ট সামারাইজ করা হয়েছে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম। এখানে ইকুয়েশন গুলো দেখানো হচ্ছে, এবং যেটা ফাইনালি দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে গ্রেটার দেন অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি, হুইচ ইজ গ্রেটার দেন ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি। নেক্সট আমাদের অপারেটিং লেভারেজ নিয়ে আলোচনা। বেসিক্যালি যেসব কোম্পানির ক্ষেত্রে আমরা ফিক্সড কস্ট ইনভলভমেন্ট দেখি, ফিক্সড অপারেটিং কস্ট, তাদের ক্ষেত্রে আমরা এই অপারেটিং লেভারেজের বিষয়টা আসে। সাধারণত ম্যানুফ্যাকচারিং টাইপ কোম্পানির ক্ষেত্রে এই ফিক্সড কস্টটা বেশি হয়ে থাকে, এবং এই ফিক্সড কস্ট যদি বেশি হয়, তাতে যে অ্যাডভান্টেজ, আমাদের যদি কোয়ান্টিটি সেলস 10% ইনক্রিজ করে, আর আমাদের যদি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সাপোজ 2 হয়, সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং ইনকাম, দ্যাট ইজ ইবিআইটি, সেটা 10% টাইমস 2, দ্যাট ইজ ডিউএল এর যে সংখ্যাটা আছে, সেটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে 20% আমাদের ওসিএফ, সরি ইবিআইটি, অথবা যেটা আমরা অপারেটিং ইনকাম বলছি, সেটা এই ক্ষেত্রে 20% ইনক্রিজ করবে। আবার যদি কোনো কারণে আমাদের কোয়ান্টিটি সেলস 10% ডিক্রিজ করে, আমাদের অপারেটিং ইনকামও 20% ডিক্রিজ করবে। তো আমরা যদি এই ডিউএলটা কম বেশি হবে, সেটা ডিপেন্ড করছে ফিক্সড কস্টের উপর। তো আমরা এরকম করতে পারি যে আমাদের যে প্রোডাকশন আছে সবই আমরা নিজেরা যদি প্রডিউস করি, সেক্ষেত্রে আমাদের মেশিনারিজ, ইকুইপমেন্ট, আমাদের বিল্ডিং, ল্যান্ড, এগুলা লাগছে বেশি। আমরা যদি ইয়ে করি, সাবকন্ট্রাক্টে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফিক্সড কস্ট আমরা কমাতে পারি। তো যদি আমাদের আমরা কনফিডেন্ট হই যে আমরা আমাদের প্রোডাক্ট বেশি ইউনিটস আমরা সেলস করতে পারবো, সেক্ষেত্রে আমরা যদি ফিক্সড কস্ট ইনভলভমেন্ট ইনক্রিজ করি, তাতে করে আমার ডিওএল বেশি হবে। ডিওএল বেশি হলে আমার কোয়ান্টিটি যদি আগের চাইতে 20 বা 30% ইনক্রিজ হয়, আমার ডিওএল টাইমস দ্যাট কোয়ান্টিটি, পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ কোয়ান্টিটি যদি করি, সেক্ষেত্রে সেই পার্সেন্টেজে আমার অপারেটিং ইনকাম ইনক্রিজ করবে। ঠিক আছে? তো এটা দুদিকই আছে। যদি আমরা কোয়ান্টিটি সেলস ইনক্রিজ না করতে পারি, ডিক্রিজ হয়, সেক্ষেত্রেও ডিউএল টাইমস পার্সেন্টেজ অফ ডিক্রিজ ইন কোয়ান্টিটি, আমাদের ইবিআইটি বা অপারেটিং ইনকাম কমে যাবে। আমরা ডিউএল দুটো ফর্মুলার সাহায্যে বের করতে পারি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম সেটা হচ্ছে যে 1 প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ওসিএফ, অথবা আমরা নিচের ফর্মুলা ইউজ করতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স, সেটাকে আমরা ডিভাইড করছি কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই সেলিং প্রাইস এবং ভেরিয়েবল কস্টের ডিফারেন্স, তার থেকে মাইনাস করছি ফিক্সড কস্ট।
তো এভাবেও আমরা ডিউএল বের করতে পারি। তো আমাদের ডিউএল যত বেশি হবে, দেখেন এখানে বলা হচ্ছে যে আমাদের অপারেটিং ইনকাম বা তার যে ভেরিয়েশনটা সেটাও বেশি হবে। হায়ার দ্য ফিক্সড কস্ট, হায়ার দ্য ডিউএল। ঠিক আছে, ডিউএল ডিপেন্ডস অন সেলস লেভেল ইউ আর স্টার্টিং ফ্রম। তো আমার বর্তমান যে সেলস লেভেল তার উপর বেসিস করে আমরা ফার্স্টে ডিউএল দেখি, এরপর যদি এই সেলস লেভেল থেকে সেলস ইনক্রিজ বা ডিক্রিজ করে সে অনুযায়ী আমাদের ইম্প্যাক্ট পড়বে আমাদের অপারেটিং ইনকামের উপর। আমরা এই এক্সাম্পলটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। বর্তমান সেলস দেখেন 300 ইউনিটস দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দিস মিটস অল থ্রি ব্রেক ইভেন মেজার্স, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল, অ্যাকাউন্টিং এবং ক্যাশ। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটিজ। তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের জন্য ভায়াবল বা প্রফিটেবল প্রজেক্ট, যেহেতু আমার এই 300 ইউনিটস যেটা ফোরকাস্ট করা হচ্ছে সেটা আমার ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন থেকে বেশি আছে। তো এই কোয়ান্টিটি সেলস লেভেলে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত? আমরা এখানে কি করছি, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেটাকে আমরা কিউ দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তার থেকে আমরা ফিক্সড কস্ট যেটা আছে সেটা সাবট্রাক্ট করছি। আমাদের ওসিএফ আসছে এখানে 2 মিলিয়ন। আমরা এই ওসিএফ ইউজ করে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ যদি ক্যালকুলেট করতে চাই, 1 প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ওসিএফ, আমরা এভাবে পাচ্ছি ডিউএল 1.5। What will happen to OCF if unit sales increases by 20%? আমার ইউনিট সেলস যদি 20% ইনক্রিজ করে, আমার OCF এখানে 20% টাইমস 1.5, দ্যাট ইজ 30% ইনক্রিজ করবে আমার OCF। আবার যদি আমার ইউনিট সেলস 20% ডিক্রিজ করে, আমার OCF ও 30% ডিক্রিজ করবে। আমরা এখান থেকে যে রিলেশনশিপটা পাচ্ছি দেখেন, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন OCF ইকুয়াল হচ্ছে DUL multiplied by percentage change in quantity. আমরা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ডিফাইন করছি কিভাবে, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন অপারেটিং ইনকাম দ্যাট রেজাল্টস ফ্রম আ গিভেন পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। ইট ইজ এখানে সেলস কোয়ান্টিটি বোঝানো হয়েছে। Operating leverage primarily affects the operating income, EBIT, of the firm. At this point, financial leverage takes over and determines the overall impact on earnings per share. আমরা যদি আমাদের প্রজেক্ট ফাইন্যান্স করার জন্য বরোড ক্যাপিটাল, দ্যাট ইজ ডেট ফাইন্যান্সিং ও যদি করি ইকুইটি ফাইন্যান্সিং এর সাথে, এবং আমাদের যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রজেক্ট হয় যেখানে ফিক্সড কস্ট ইনভলভমেন্ট বেশি, ফিক্সড কস্ট ইনভলভমেন্ট যদি বেশি হয় সেক্ষেত্রে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজও বেশি হবে। এবং এই অবস্থায় যদি আমরা আমাদের কোয়ান্টিটি সেলস ইনক্রিজ করি বাই সার্টেন পার্সেন্টেজ, সেই ক্ষেত্রে আমার অপারেটিং ইনকাম ওই পার্সেন্টেজ মাল্টিপ্লাইড বাই ডিওএল এর যে নাম্বার আছে, এই দুটা প্রোডাক্ট যে আসে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজে ইনক্রিজ এবং ডিক্রিজ করবে যদি সেম পার্সেন্টেজে আমার কোয়ান্টিটি সেলস ইনক্রিজ বা ডিক্রিজ করে। এবং এই ইবিআইটির উপর যে ইম্প্যাক্টটা পড়ছে তার পরবর্তীতে আমরা যদি ইনকাম স্টেটমেন্টে যাই, যদি আমরা ডেট ক্যাপিটাল ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল লেভারেজ ইউজ করছি, এবং ফাইন্যান্সিয়াল লেভারেজ ইউজ করার কারণে আমার আলটিমেট ইম্প্যাক্ট পড়ছে ইপিএস এর উপর, আর্নিংস পার শেয়ারের উপর। Degree of financial leverage is defined as percentage change in earnings per share that results from a given percentage change in operating income, that is earnings before interest and tax. So earnings before interest and tax এর একটা certain percentage change এর কারণে আমার ইপিএস এর পার্সেন্টেজ কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আমরা মেজার করি বাই ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। Operating leverage affects earnings before interest and taxes, whereas financial leverage affects earnings after interest and tax, that is earnings available to common stockholders. ঠিক আছে, আমরা এই দুটো লেভারেজ কম্বাইন করতে পারি
এবং সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাবো যে আমাদের কোয়ান্টিটি সেলস যদি সার্টেন পার্সেন্টেজে ইনক্রিজ ডিক্রিজ করে তার আলটিমেট ইম্প্যাক্ট ইপিএস এর উপর কি পড়ছে। সো ডিগ্রি অফ টোটাল লেভারেজ বা ডিগ্রি অফ কম্বাইন্ড লেভারেজ এই জিনিসটা দেখায়। The greater the use of fixed operating costs as measured by degree of operating leverage, the more sensitive EBIT will be to changes in sales. The greater the use of debt as measured by degree of financial leverage, the more sensitive will be EPS to changes in EBIT. Therefore, if a firm uses considerable amount of both operating and financial leverage, then even small changes in sales will lead to wide fluctuations in EPS. So sales increase করলে আমার EPS অধিক হারে ইনক্রিজ করবে, আবার সেলস যদি ডিক্রিজ করে সেই ক্ষেত্রে আমার EPS অধিক হারে কমে আসবে। তো এই ক্ষেত্রে EPS এর যে ভেরিয়েবিলিটি সেটা আমরা অনেক বেশি দেখতে পারবো যদি আমরা দুটো লেভারেজ ইউজ করি, অপারেটিং এবং ফাইন্যান্সিয়াল লেভারেজ। Degree of total leverage shows how a given change in sales affect earnings available to common stockholders, বা এখানে আমি দেখতে পাচ্ছি না যে এখানে যেটা আছে আর্নিংস পার শেয়ার, আপনারা কি দেখতে পাচ্ছেন জানি না। বেসিক্যালি সেলস এর চেঞ্জের কারণে আমার ইপিএস এর যে ইম্প্যাক্টটা পড়ছে সেটাই আমরা দেখতে পাই ডিগ্রি অফ টোটাল লেভারেজ বা ডিগ্রি অফ কম্বাইন্ড লেভারেজের মাধ্যমে। আমাদের এটা ছোট আলোচনা এখানেই শেষ। আর যদি মনে করেন আমি ক্যাপিটাল স্ট্রাকচারের উপর আপনাদের কিছু আলোচনা করতে পারি নেক্সট ক্লাসে। এখানে কিছু অঙ্ক আছে সেগুলো আমরা একটু দেখি, অঙ্কগুলো সহজ। এখানে কিছু অঙ্ক আছে আমাদের প্রথম যে আলোচনা হয়েছে এই ব্রেক ইভেনের উপরে, আর কিছু অঙ্ক আছে আমাদের এই লেভারেজের। ব্রেক ইভেন এবং অপারেটিং লেভারেজের অঙ্ক আপনারা পাবেন আমাদের যে টেক্সট বই দেওয়া আছে সেখানে পেজ নাম্বার 353। পেজ নাম্বার 353-তে নাম্বার 9 থেকে নাম্বার 15, 9 থেকে 15 পর্যন্ত এই অঙ্কগুলা আমরা দেখব। এটা কোন চ্যাপ্টারে স্যার, কোন চ্যাপ্টার? এটা চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11 353 না স্যার? পেজ নাম্বার 353। অঙ্কগুলো আমি ক্লাসে আপনাদের নেক্সট ক্লাসে দেখায় দেবো। অঙ্কগুলো একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আর এমনি আপনার টোটাল অপারেটিং লেভারেজ এবং ফাইন্যান্সিয়াল লেভারেজ, কম্বাইন্ড লেভারেজ এর উপর কিছু অঙ্ক আছে সহজ। এখানে বেসিক্যালি ইনকাম স্টেটমেন্টের উপর বেসিস করে আমরা ওই ফর্মুলা ইউজ করে সেখানে এই ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ফাইন্যান্সিয়াল লেভারেজ এবং টোটাল লেভারেজ ক্যালকুলেট করে থাকি। তো সেটা আমি একটু আপনাদের শেয়ার করছি স্ক্রিনে। 353-তে তো শুধু ফর্মুলা গুলো দেয়া। একটু আমি দেখে বলি, একটু ওয়েট করেন। স্যার চ্যাপ্টার 11 কি ক্যাপিটাল বাজেটিং নাকি স্যার, বুঝতে পারছি না। চ্যাপ্টার 11 হচ্ছে, সরি এটা 361 পেজে 9 থেকে 15। আর 353-তে ফর্মুলা গুলো আছে সামারাইজ করা। এটা ক্যাপিটাল বাজেটিং এর উপরেই চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আপনারা সিআইডি কোর্সে পাবেন, সেখানে cover হবে। আমরা জাস্ট এখান থেকে আমাদের এই ব্রেক ইভেন এবং লেভারেজের আলোচনাটা করছি। এখানে একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল আছে যেটা অপারেটিং, ফাইন্যান্সিয়াল এবং কম্বাইন্ড লেভারেজের উপর। বেসিক্যালি দেখেন এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট দেখানো আছে। সেলস কোয়ান্টিটি হচ্ছে 20,000, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 60, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 30, ফিক্সড কস্ট দেওয়া আছে 4 লাখ।
আমরা সিম্পলি সেলিং প্রাইস পার ইউনিট এবং কোয়ান্টিটি সেলস যেটা আছে দুটা মাল্টিপ্লাই করলে টোটাল সেলস পাচ্ছি, টোটাল ভেরিয়েবল কস্ট পাচ্ছি। এখানে আমাদের কোনো ডেপ্রিসিয়েশন নাই, সো আমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটো সাবট্রাক্ট করলে আমরা পাচ্ছি 2 লাখ। ইন্টারেস্ট এক্সপেন্স আছে, দ্যাট ইজ আমরা ডেট ক্যাপিটাল ইউজ করছি 50,000, সেটা বাদ দিলে আমার আর্নিংস বিফোর ট্যাক্স, তার উপর 30% ট্যাক্স রেট অ্যাপ্লাই করলে আমাদের অ্যামাউন্ট অফ ট্যাক্স আসছে 45,000। আমরা যদি ট্যাক্সটা এখান থেকে বাদ দিই তাহলে আর্নিংস আফটার ট্যাক্স বা নেট ইনকাম বা আর্নিংস অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার্স সেটা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ফাইন্যান্সিয়াল লেভারেজ এবং কম্বাইন্ড লেভারেজ ক্যালকুলেট করার জন্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের ফর্মুলা তো আপনারা দেখেছেন যে আমাদের এই ক্ষেত্রে আমরা 1 প্লাস ফিক্সড কস্ট বাই ওসিএফ সেভাবে যেতে পারি, অথবা ইজি হয় যদি আমরা আমাদের দ্বিতীয় যে ফর্মুলা ছিল যে কোয়ান্টিটি সেলস মাল্টিপ্লাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স, এটা হচ্ছে আমার নিউমারেটর, এবং ডিনোমিনেটরে একই জিনিস, তার থেকে আমরা ফিক্সড কস্ট সাবট্রাক্ট করব। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ যদি আমরা ডিটারমিন করি আমাদের ইবিআইটি হবে নিউমারেটর এবং ডিনোমিনেটর থাকবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। কম্বাইন্ড লেভারেজের ক্ষেত্রে আমার নিউমারেটর থাকবে কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স, এবং নিউমারেটর ডিনোমিনেটর থাকবে এক জিনিস, তার থেকে আমরা সাবট্রাক্ট করব ফিক্সড কস্ট এবং ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা যাই একটার পর একটা দেখি। এখানে দেখেন আমার ডিওএল এর ফর্মুলা, আমার এই হচ্ছে কোয়ান্টিটি এবং এই হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন বা সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স। সেম জিনিস নিচে আছে, তার থেকে ফিক্সড কস্ট সাবট্রাক্ট করা হচ্ছে ডিনোমিনেটর। তো আমরা যদি নাম্বারগুলো বসাই আমাদের এখানে আমরা পাচ্ছি 3 টাইমস। দ্যাট ইজ আমার যদি কোয়ান্টিটি ইনক্রিজ করে ফ্রম প্রেজেন্ট লেভেল সে 15%, এতে করে আমার ওসিএফ বা ইবিআইটি ইনক্রিজ করবে বাই 3 টাইমস 15%, দ্যাট ইজ 45%। যদি আমার 15% কোয়ান্টিটি সেলস কমে যায় সেক্ষেত্রে 45% আমার অপারেটিং ইনকাম কমে যাবে। এরপরে দেখেন ডিএফএল বা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ, ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস আই ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা এখানে পাচ্ছি 1.33 টাইমস। তো আমার দি ওসিএফ বা ইবিআইটি সেটা যদি 10% ইনক্রিজ ডিক্রিজ করে আমার যে ইপিএস সেটা 13.3% ইনক্রিজ ডিক্রিজ করবে। দেন আমাদের এরপরের ফর্মুলা দেওয়া আছে কম্বাইন্ড লেভারেজ বা টোটাল লেভারেজের। ডিওএল এর যে নিউমারেটর এখানেও সেম, ডিনোমিনেটর থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দিলে পাচ্ছি ডিওএল, আর তার আমরা যদি ইন্টারেস্ট এক্সপেন্সও সাবট্রাক্ট করি সেই ক্ষেত্রে আমরা ডিসিএল পাচ্ছি। নাম্বারগুলো বসালে আমরা পাচ্ছি 4 টাইমস। দ্যাট ইজ আমার কোয়ান্টিটি সেলস যদি 10% ইনক্রিজ করে আমার ইপিএস 40% ইনক্রিজ করবে, 4 টাইমস অফ পার্সেন্টেজ ইনক্রিজ ইন কোয়ান্টিটি সেলস। যদি আমার কোয়ান্টিটি সেলস 20% ডিক্রিজ করে তাতে করে আমার ইপিএস 80% ডিক্রিজ করবে। ঠিক আছে, এভাবে আমরা এই নাম্বারগুলোকে ইন্টারপ্রেট করতে পারি। স্যার আরেকবার বলবেন স্যার এই কথা পাইনি। আমার এখানে দেখেন যে কম্বাইন্ড লেভারেজ পাচ্ছি আমরা 4 টাইমস, দ্যাট ইজ কোয়ান্টিটি সেলস যদি আমার সাপোজ 10% ইনক্রিজ করে আমার ইপিএস এই ক্ষেত্রে 10% টাইমস 4 দ্যাট ইজ 40% ইনক্রিজ করবে। ঠিক আছে, যদি 10% ডিক্রিজ করে সেক্ষেত্রে 40% ডিক্রিজ করবে। যদি 15% ইনক্রিজ করে আমার ইপিএস ইনক্রিজ করবে বাই 15 টাইমস 4 দ্যাট ইজ 60% আমার ইপিএস ইনক্রিজ ডিক্রিজ করবে। তো আমরা বেসিক্যালি আমাদের কোয়ান্টিটি সেলস এর ইনক্রিজ ডিক্রিজের টোটাল ইম্প্যাক্ট অন ইপিএস সেই জিনিসটা মেজার করে থাকি ডিগ্রি অফ টোটাল লেভারেজ বা ডিগ্রি অফ কম্বাইন্ড লেভারেজের মাধ্যমে।
এখানে পরের এক্সাম্পল আছে, সেখানেও আপনাদের একই রকম আমাদের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। আমার টোটাল সেলস, টোটাল ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, ইবিআইটি, দেন ইন্টারেস্ট এক্সপেন্স, এভাবে আমার নেট ইনকাম, এই তিনটা লেভারেজই এখানে ডিগ্রি অফ অপারেটিং, ফাইন্যান্সিয়াল এবং কম্বাইন্ড লেভারেজ ক্যালকুলেট করতে পারা হয়েছে। এটাও সলভ করে দেওয়া আছে, আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন। তো এই অঙ্কগুলা অতটা কমপ্লিকেটেড না। আমাদের চ্যাপ্টার 11 এর শেষে যে 9 থেকে 15 বললাম, সেখানে একটু ইয়ে আছে অঙ্কগুলা। দুই একটা অঙ্ক আমরা আজকে ক্লাসে দেখতে পারি, যদি আপনারা বুঝেন। সেটা স্ক্রিনে দিচ্ছি। এখানে নাম্বার 9 যেটা আছে, দেখেন যে আমাদের এটা ইনফরমেশন দেওয়া আছে, প্রজেক্ট হ্যাজ ফলোইং এস্টিমেটেড ডেটা। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 57, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 32, ফিক্সড কস্ট দেওয়া আছে 9000, আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রিটার্ন দেওয়া আছে 12%। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 18,000, লাইফ হচ্ছে 4 years। ইগনোরিং দ্য এফেক্ট অফ ট্যাক্সেস, হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি? আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটির যে ইকুয়েশন, কিউ মাল্টিপ্লাইড বাই পি মাইনাস বি ডিভাইডেড বাই, সরি আমরা দেব ফিক্সড কস্ট প্লাস ওসিএফ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তো ফিক্সড কস্ট তো আমাদের দিয়ে দেওয়া আছে এখানে 9000, ওসিএফ সমান হবে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। সো 18,000-কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 4,500 আসছে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে আমার নিউমারেটরে থাকছে কি, ফিক্সড কস্ট 9000, ডেপ্রিসিয়েশন 4500, আর নিচে আমাদের আছে কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট ইজ সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটের ডিফারেন্স দিয়ে আমরা এই দুটার যোগফলকে ডিভাইড করলে পেয়ে যাব অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি। ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটির ক্ষেত্রে ওসিএফ হচ্ছে 0, তো ফিক্সড কস্টকে সিম্পলি আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি। ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি আমরা ডিটারমিন করতে চাই, আমাদের ইকুয়েশন সেট করতে হবে সামেশন অফ পিভিসিআই সমান হচ্ছে সামেশন অফ পিভিসিও, কারণ এই অবস্থায় এনপিভি হবে 0। তো পিভিসিও তো আমাদের সরাসরি দিয়ে দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 18,000, আর সামেশন অফ পিভিসিআই এর এক্সপ্রেশনে আমরা লিখব ওসিএফ মাল্টিপ্লাইড বাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর 12% 4 years। তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর 12% 4 years এর জন্য যে ভ্যালুটা আসে, সেটা দিয়ে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দ্যাট ইজ 18,000-কে যদি ডিভাইড করি, তাহলে আমার ওসিএফ চলে আসবে। এবং আমাদের ইকুয়েশনের যে এক্সপ্রেশন, ফিক্সড কস্ট প্লাস ওসিএফ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন, সেখানে আমরা এই ইকুয়েশন সেট করে যে ওসিএফটা পাচ্ছি, সেই ওসিএফ এর ভ্যালুটা বসাবো। ফিক্সড কস্ট আমাদের 9000 দেওয়া আছে, সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করলে আমরা ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি পেয়ে যাব। এরপরে কি বলা আছে, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এট দ্য ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন লেভেল অফ আউটপুট? আমাদের ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ যদি আমরা বের করতে চাই, আমরা ওই কিউ ইন্টু পি মাইনাস পি ডিভাইডেড বাই কিউ ইন্টু পি মাইনাস পি মাইনাস ফিক্সড কস্ট, এই এক্সপ্রেশনও যেতে পারি। অথবা আমরা ওসিএফ বের করে নিয়ে, যেহেতু আমরা এখানে অলরেডি ওসিএফ বের করেছি ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটিতে, তো আমাদের সেটা জানা আছে, 1 প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ওসিএফ, এই ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারি। নাম্বার 10টা দেখেন, এখানে কনসিডার এ প্রজেক্ট উইথ দ্য ফলোইং ডেটা। আপনারা নাম্বার 9 এর রেজাল্ট গুলো লিখে নিতে পারেন, এটা সলভ করে দিচ্ছি। এখানে অ্যাকাউন্টিং ব্রেক ইভেন আসবে 540 ইউনিটস, 540 ইউনিটস। ক্যাশ ব্রেক ইভেন আসছে 360, 360 ইউনিটস। আমাদের ওসিএফ এর ভ্যালু আসছে 5926, আর আমাদের ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি আসছে 597। তো যদি সামান্য এদিক ওদিক হয় সমস্যা নেই, এটা ডেসিমালের কারণে হতে পারে,
এটা আনসার কারেক্ট ধরা হবে। আর আমরা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এট ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি ডিটারমিন করি, সেটা আসছে 2.519 2.519 আসে। নাম্বার 10টা একটু পড়ে দেখেন এখানে কি বলা আছে। কনসিডার এ প্রজেক্ট উইথ দ্য ফলোইং ডেটা। অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে 15,500। ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে 13,200। প্রজেক্টের লাইফ হচ্ছে 5 বছর। ফিক্সড কস্ট দেওয়া আছে 1,40,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 24। আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রিটার্ন 16%। ইগনোরিং দ্য এফেক্ট অফ ট্যাক্সেস, ফাইন্ড দ্য ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি। ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি আমাদের বের করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ওসিএফ এর মান জানতে হবে, যে ওসিএফ এর ভ্যালুর কারণে আমার প্রজেক্টের এনপিভি 0 হবে, দ্যাট ইজ সামেশন অফ পিভিসিআই ইকুয়াল হবে সামেশন অফ পিভিসি। আমরা এখানে যেটা করব, আমাদের যে ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে তার ইকুয়েশনটা কি, যে আমাদের ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এবং এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, আমাদের ক্যাশ ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে 13,200 ইউনিটস। এখান থেকে আমরা আমাদের যদি ইকুয়েশনটা সেট করি, আমাদের ফিক্সড কস্ট জানা আছে, সেটা দেওয়া আছে। আমাদের সেলিং প্রাইস পার ইউনিট সম্পর্কে কিছু দেওয়া নাই, বাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 24। তো আমরা এই ইকুয়েশন থেকে সেলিং প্রাইস পার ইউনিট প্রথমে বের করে নেব। আমরা যদি সলভ করি, আমাদের সেলিং প্রাইস পার ইউনিট আসছে 34.61। আচ্ছা, দেন আমরা এখানে যদি দেখি যে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি, আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি যদি দেখি, সেখানে ইকুয়েশনটা কি, যে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি সমান হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ডেপ্রিসিয়েশন, দ্যাট ইজ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। আমরা সেলিং প্রাইস পার ইউনিট বের করলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদের দেওয়া আছে। সো দুটা ডিফারেন্স আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, এটা আমার ডিনোমিনেটর। নিউমারেটরে ফিক্সড কস্ট জানা আছে কিন্তু অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন জানা নেই। এদিকে আমাদের অ্যাকাউন্টিং ব্রেক ইভেন কোয়ান্টিটি দেওয়া আছে 15,500। সো এই ইকুয়েশন থেকে আমার আননোন ভেরিয়েবল হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তো আমরা ইকুয়েশন থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ডিটারমিন করব। আমরা যদি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের জন্য সলভ করি, আমাদের সেটা আসছে 24,394। আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনকে যদি আমরা আমাদের প্রজেক্টের লাইফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার যে প্রজেক্টের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেই অ্যামাউন্টটা চলে আসবে। তো 5 মাল্টিপ্লাইড বাই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি 1,21,970। আমাদের পিবিসিও আমরা পেয়ে যাচ্ছি 1,21,970। আর এদিকে আমার ওসিএফ মাল্টিপ্লাইড বাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর 16%, 5 ইয়ার্স, এই ভ্যালুটা বের করে নিব আমরা। এবং এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি 1,21,970 কে, সেই ক্ষেত্রে আমরা ওসিএফ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো আমাদের ওসিএফ এর ভ্যালু পেয়ে গেলে সেক্ষেত্রে আমরা সহজেই ফাইন্যান্সিয়াল ব্রেক ইভেন কোয়ান্টিটি ডিটারমিন করতে পারবো অ্যাকর্ডিং টু ইকুয়েশন, যেটা হলো ফিক্সড কস্ট প্লাস ওসিএফ ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। অঙ্কগুলো আপনাদের বোর্ডে করে দেখালে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। স্যার এগুলি কি সলিউশন কপি আছে আপনার কাছে স্যার? ক্লাসে ওগুলা দিয়ে দেখাবো আপনাদের, ইয়েগুলো দিতে পারি আর কি, আপনার আনসার গুলো দিতে পারি। জি স্যার, একটু আনসার গুলো কাইন্ডলি দিয়ে দিন। এটা আপনাদের রেকর্ডিং এ গেছে না, 9 এবং 10 এর তো আনসার গুলো পেয়ে গেছেন। বাকিগুলো ক্লাসে আমরা সলভ করলে সেখানে আপনারা দেখবেন নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে আমাদের বেসিক্যালি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, প্লাস আপনাদের যে ফাইনালের সিলেবাস সেটা
হলো আমরা কভার করেছি আজকের যে চ্যাপ্টার, তার আগে আছে আমাদের ক্যাপিটাল বাজেটিং, এবং তার আগে আমরা কভার করেছি কস্ট কস্ট অফ অফ। ক্যাপিটাল। তো এই তিনটা নিয়ে আমাদের ফাইনালের সিলেবাস থাকবে আর কি। স্যার ক্যাপিটাল বাজেটিং এর কোনো রেকর্ডিং কি দেওয়া যাবে স্যার? আমরা লাস্ট দিন হচ্ছে হ্যাঁ ক্লাস হ্যাঁ, করছিলাম, রেকর্ডিং রেকর্ডিং আছে থাকলে একটু আমার কাছে। রেনেস। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং আছে, আমি সেটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি একটু কথা বলতে পারি স্যার? অবশ্যই বলেন। স্যার লাস্ট ক্লাসে আমাদের যখন ক্লাস হয় তখন আমরা স্যার যা বুঝতে স্যার পেরেছি, রেকর্ডিং কি বন্ধ করে নেবেন এখন? আচ্ছা সেটা করা যায়, তাহলে আপনাদের ফাইলটা পাঠাতে সুবিধা হবে আর কি। জি স্যার। জি স্যার, আমরা যা বুঝতে পেরেছিলাম যে পরীক্ষাটা হবে সম্ভবত ঈদের পরে। তো যার করে ভাবলাম যে ঈদের ছুটির মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারবো, ভালোভাবে পড়াশোনা করতে পারবো। এখন তো পরীক্ষাটা হবে স্যার ঈদের আগে। এখন এটা আমরা দুটা চিন্তা করেছি, হয় সব পরীক্ষা ঈদের পরে, কারণ আপনার ভেঙে ভেঙে নিলে আবার অনেকের সমস্যা আর কি, অনেকে সেটা আবার চাচ্ছে না। তো সে স্যার সেটা কারণে নেন, কারণ আমরা তো প্রস্তুতি নিতে পারিনি। আর তাছাড়া এই যে স্যার শর্ট টার্মে এতগুলি সিলেবাস, এগুলি কি একটু কমানো যায়? বা ম্যাথ এর আগে স্যার মিড টার্মে আপনি ম্যাথ কমিয়ে দিয়েছিলেন, এভাবে কি কমিয়ে দেওয়া যায় স্যার? বা সিলেবাসটা কমানো যায়, বা ঈদের পরে দেওয়া যায় স্যার? এখানে আমরা গত ক্লাসে আপনারা তো কস্ট অফ ক্যাপিটালের উপর একটা কুইজ দিয়েছেন, আর দিয়েছি, কিন্তু আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল বাজেটিং এর খুব একটা অঙ্ক নাই। অঙ্কগুলো আপনাদের কি জানানো হয়েছে কোনগুলো দেখবেন? জি না স্যার, ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক নিয়ে কোনো কথা হয়নি। দুইটা আচ্ছা, এক্সাম্পল দিছিলেন। আর কস্ট অফ ক্যাপিটালে কিন্তু স্যার অনেক অঙ্ক, স্যার অনেক অঙ্ক। অনেক অঙ্ক হলেও সেটা আপনাদের সেকেন্ড মিডেও ছিল, সেকেন্ড মিডে ছিল নাকি এটা? না স্যার, আচ্ছা, অঙ্কগুলো সেকেন্ড আমি মিডে ছিল না, বাট একটা অঙ্ক এসেছিল আর কি। হ্যাঁ কুইজে ছিল। তো সেখানে আপনারা তো অঙ্কগুলো দেখেছেন, এবং অঙ্কগুলো আমি সবই মোটামুটি সলভ করে দিয়েছি আপনাদের। তো অঙ্ক ওই অঙ্ক। এখন যদি আমি কমাই দিই, কমাই দিতে পারি, কিন্তু আপনারা জি যদি স্যার, না জানেন সেটা তো সমস্যায় পড়বেন পরে। আমরা স্যার চেষ্টা করছি, কিন্তু স্যার অঙ্কগুলি যদি কমায় দেয় তাহলে আমাদের পরীক্ষার চাপটা স্যার অনেক কমে যাবে স্যার। আমরা যে প্র্যাকটিস করিনি ঠিক তা না, করেছি স্যার, কিন্তু এটাকে প্র্যাকটিস করার পর পরীক্ষা হলে অ্যাটেন্ড করা অনেক কঠিন স্যার। অঙ্কর ক্ষেত্রে আমি একটু দেখি কস্ট অফ ক্যাপিটালের, আমি ক্যাপিটাল বাজেটিং থেকে বেশি না, আপনাদের 6-7টা অঙ্ক হয়তো ম্যাক্সিমাম থাকবে সব মিলে। জি। হুম। তো সেটা এমন কঠিন কিছু না, যেহেতু একেবারে প্রিলিমিনারি চ্যাপ্টার। আমি কস্ট অফ ক্যাপিটাল দেখি এখানে অঙ্কগুলো একটু। 4 থেকে কস্ট অফ ক্যাপিটালের 4 নম্বর অঙ্ক থেকে স্যার আপনি শুরু করছেন। আমি পাচ্ছি চ্যাপ্টার একটু থাকে। যারা অ্যাটেন্ডেন্স দেন নাই, অ্যাটেন্ডেন্সটা দিতে থাকেন ইন দ্য মিন টাইম। স্যার এখানে মিড টার্ম কালকে তো পরীক্ষাটা হবে না, ফার্স্ট মিড টার্ম যে 3টা থেকে? 3টা থেকে বা 3:30 থেকে হয়তো শুরু হবে, যাক আপনারা 3টার সময় থাকেন। জি জি জি। কয়জন আছেন বলতে পারেন ফার্স্ট মিডে? আমি বড়জোর 2জন জানি, আর এখন আর কেউ আছে কিনা একটু, আচ্ছা, এখানে কেউ যদি রেসপন্স করতেন। এখানে কস্ট অফ ক্যাপিটালের নাম্বার 4, সেখানে বেসিক্যালি যদি আমাদের ডিভিডেন্ড দেওয়া থাকে কয়েক বছরে, সেখান থেকে গ্রোথ রেট কিভাবে বের করতে হয় এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা আপনাদের আহ, আহ, থাকবে, এই অঙ্কটা দেখবেন। দেন আপনাদের 5, 6, 7, 8 এগুলা 9 এই পর্যন্ত আপনারা ইয়ে করতে পারেন, ইগনোর করতে পারেন। দ্যাট ইজ 5 থেকে 9 পর্যন্ত, কিন্তু এখানে যে নিয়মগুলো আছে তার উপর বেসিস করে আমাদের পরের অঙ্কগুলো 11, 14 আছে স্যার। বেসিক্যালি 12, 13, 15, 16 সেখানে ওই কনসেপ্টটা লাগবে। এখানে আপনারা 4 এবং এরপরে 10 থেকে 17 এই কয়টা অঙ্ক দেখতে হবে মিনিমাম। এর মধ্যে 4-এর পরে 10 থেকে 17। হ্যাঁ, এর মধ্যে নাম্বার 15 এবং 16 একই অঙ্ক, একই ইয়ে, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে। নাম্বার 15 যে নিয়মে করবেন একই নিয়মে নাম্বার 16 হবে।
এর মধ্যে তার আবার নাম্বার 13, হুম, নাম্বার 14 এগুলা ছোট অঙ্ক এগুলা, এবং নাম্বার 10, নাম্বার 10 এটা এটা দেখেন, নাম্বার 10 জি স্যার 11 দুইটাই ছোট। নাম্বার 10 11 এবং এরপরে হচ্ছে নাম্বার 10 11 এবং এরপরে 13 14, এগুলা একেবারে ছোট ছোট অঙ্ক। একটু দেখে নিই কিন্তু সেকেন্ড স্যার মিডে কি কমানো যায় কিনা। 13টা আপনার 12 এর সাথে রিলেটেড, সো এটা বাদ দেওয়া যাবে না। নাম্বার 14 কি আছে একটু দেখে দিই। স্যার 14 আর 11 অলমোস্ট সেম, হ্যাঁ, সো 11টা আপনারা ইগনোর করেন, তাহলে 10, ইগনোর করব। হুম। হ্যাঁ 11 এবং 14 তো একই, সো এখানে যে কোনো একটা করলে হবে। নাম্বার 10 করেন, 12 13, স্যার এরপরে মিডের মতো সেকেন্ড মিডে আপনি ওই যে যেগুলো সিলেবাসে ছিল ম্যাথ গুলো করে পিডিএফ এ দিয়ে দিয়েছিলেন সবাইকে সার্কুলেট করার ফলে ওইটার যেমন ইজি হয় এবারও কি তাই করে দিবেন? এখানে যদি আপনাদের এক্সেলে আমি কিন্তু দিয়েছি সবগুলো, হ্যাঁ ওটা যদি বুঝতে অসুবিধা হয় আমি ক্লাসে দেখাই দেবো অঙ্কগুলা। স্যার আমরা স্যার মনে হয় একটু উন্নতি চলে এসেছে স্যার, ম্যাথ গুলো আর একটু কাইন্ডলি আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ আমি ফাইনালি বলছি, এখানে আমি একটু দাগও দিয়ে দিই তাহলে সুবিধা হবে। আপনারা দেখবেন নাম্বার 10 10 12 13 এই 12 দুইটা মিলে কিন্তু একটা অঙ্ক। 12 আর 12 13 হ্যাঁ 12 13 নিয়ে দুইটা মিলে একটা অঙ্ক। দেন 14 15 16 একই নিয়মের দুইটা অঙ্ক। আর ফাইনালি আছে 17 তো আপনাদের পিডিএফ দেওয়া আছে। 15 16 যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এটা বললে ক্লাসে আমি দেখাই দেবো, এটা এক্সেলে আছে। স্যার 14 এটা কি কাইন্ডলি স্যার বাদ দেওয়া যায়? অনেক বড় বড় অঙ্ক স্যার দুইটাই। না এগুলা বাদ দেওয়া যাবে না, এগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো মিনিমাম আপনাদের জানতে হবে। স্যার এক্ষেত্রে যদি এই স্যার আপনি ক্লাসটা পিডিএফ যদি আপনারা, আমাদের সাথে শেয়ার করতেন তাহলে স্যার ভালো হতো আর কি, আর এই আমাদের বুঝতে ক্লাসে একটু যদি সুবিধা হতো। আপনাদের করে দিই, ক্লাসে অঙ্কগুলো করে দিই, তাহলে আপনারা নিজেরাও সলভ করতে পারলেন আমার সাথে, যাতে শিখতে পারবেন। ঠিক আছে, এখানে যে কোনো একটা অঙ্ক আপনারা যদি মনে করেন দুটো অঙ্ক বেশি, তাহলে আমি যে কোনো একটা অঙ্ক রাখতে পারি যেটা আপনারা বলেন, হয় 15 নইলে 16, কারণ দুটো একই অঙ্ক। স্যার 15টা রাখেন। ঠিক আছে, তাহলে এটা আমি ইয়ে করে দিই। তাহলে সামারিটা কি দাঁড়ালো 10 থেকে 15? দেখেন আবার 10 12 13, ঠিক আছে, 14 15, দেন 17, এই কয়টা অঙ্ক। আর স্যার আর 4 নম্বরটা লাগবে না স্যার? 4 আছে, 4 লাগবে, হুম। নাম্বার 4টা দেখবেন। আর স্যার ক্যাপিটাল বাজেটের অঙ্ক কি স্যার করিয়ে দিবে? হ্যাঁ ক্যাপিটাল বাজেটের অঙ্কগুলো বলে দিচ্ছি, যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি করে দেবো ক্লাসে। একটু স্যার কাইন্ডলি বলেন না কি কি হ্যাঁ অঙ্ক। যাচ্ছি ওই চ্যাপ্টারে, একটু ওয়েট করেন। স্যার ক্যাপিটাল বাজেটের অঙ্ক তো একদম করানো হয়নি, তাই স্যার একটু রিকোয়েস্ট করব স্যার একটু কমাই দিলে আমার জন্য একটু সহজ হয়, আর পরীক্ষা তো আপনাদের সামনে। যে ম্যাটেরিয়াল দেওয়া আছে ক্যাপিটাল বাজেটিং এর, হ্যাঁ জি সেখানে আমরা দেখেছি পে ব্যাক পিরিয়ডের অঙ্ক, ডিসকাউন্টেড পে ব্যাক দেখেছি, দেন এনপিভি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা বেনিফিট কস্ট রেশিও, এবং আইআরআর। আইআরআর। এর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এটা ইগনোর করতে পারেন, এটা এই ধরনের সাধারণত মানে ক্যাপিটাল বাজেটিং এই টেকনিক ইউজ করা হয় না। ঠিক আছে, বাট টেকনিক সম্পর্কে আমরা জানবেন, থিওরিটিক্যাল যে আছে ইয়াতে আপনার পাওয়ার পয়েন্টে, সেটা জানতে হবে। কিন্তু কোনো অঙ্ক না করলেও চলবে, এর উপরে কোনো অঙ্ক দিব না আমরা। মানে ক্যাপিটাল বাজেটের অঙ্ক থাকবে না এই তো স্যার? অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা এআরআর বা এআর, এর উপরে অঙ্ক থাকবে না। থাকবে না। না, কিন্তু আমাদের পেব্যাক, ডিসকাউন্টেড পেব্যাক, এনপিভি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এর উপরে অঙ্ক যেগুলো আছে আপনাদের দেওয়া হয়েছে ইয়েতে, নোটে, বা আপনাদের যেটা পিডিএফ কপি বা আপনাদের যে এক্সেলে দেওয়া আছে সেগুলো থাকবে। আর আপনারা প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজের অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, কোনটা দেখবেন।
এখানে যদি ডিসকাউন্টেড পেব্যাক বোঝেন তাহলে পেব্যাকও পারবেন। তাহলে নাম্বার 4টা দেখেন। নাম্বার 4। হ্যাঁ, পেজ নাম্বার 291, নাম্বার 4। পেজ নাম্বার কত বলেন? 249? একটু দেখি আমি, না একটু দেখে বলছি। একটা অঙ্ক আরো পরে, 291 ফোর ফোর না, 291 না, 293-তে অঙ্কগুলো, ওগুলো মানে থিওরিটিক্যাল কোশ্চেন ছিল। এখানে নাম্বার 4 ঠিক আছে, নাম্বার 4টা দেখেন। দেন নাম্বার 7টা দেখবেন আইআরআর এর উপরে। নাম্বার নাম্বার 12, সরি স্যার। নাম্বার 12, আবার বলছি, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 12। যদি কেউ প্র্যাকটিস করতে চান, নাম্বার 13, 12 একই রকম অঙ্ক, নাম্বার 13টা দেখতে পারেন, যে কোনো একটা করলে হবে। দেন নাম্বার 14 এবং 15, এই কয়টা। এটা স্যার ওই আসলে তো এই অঙ্কগুলি করানো হয়নি স্যার, তো আমরা চেষ্টা করবো, আপনি দিয়েছেন। আপনারা ওই যে পিডিএফ কপি দিয়েছি সেটা দেখে অঙ্কগুলো দেখেন করতে পারেন কিনা। জি ঠিক স্যার, আছে, তো নেক্সট স্যার একটু কমিয়ে দিন স্যার, যদি সম্ভব এখানে হয়। কয়টা কয়টা দেওয়া হয়েছে? 1, 2, স্যার 3, আমাদের 4, 5টা অঙ্ক দিচ্ছে, এর এর কমে তো আর করা যায় না। স্যার টাইম একদম শর্ট। পরীক্ষা কি ঈদের পরে হবে স্যার? এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। আমি এখন পর্যন্ত যেটা জানি 16 তারিখ থেকে আপনাদের পরীক্ষা হবে আর কি। যদি ইনফ্যাক্ট স্যার, চেঞ্জ হয় তাহলে কালকে আহ, অথবা পরশু জানতে পারবেন। জি স্যার একটু স্যার দেখেন স্যার, ঈদের পরে হলে আমাদের সুবিধা হয় আমাদের। স্যার আমাদের তো যে এখন লাস্টের দিকে সবগুলো সাবজেক্টই টার্ম পেপার সাবমিশন এগুলো আছে, আর তো হাতে একটু টাইম বেশি শর্ট হয়ে যাচ্ছে ঈদের পর হলে। আর যেহেতু ম্যাক্সিমাম প্রফেশনাল জব করি আমরা, জি ঈদের স্যার, পর হলে আমাদের জন্য একটু বেটার হয় স্যার। সুবিধা আমি হয়। আমি জানলাম আপনাদের কোঅর্ডিনেটর স্যার আছে, ওনার সাথে একটু আপনারা কথা বলে ভালো হয়। দেখ আমি বলবো তো। জি স্যার, স্যার আমি বলবো স্যার। আমরা তো স্যার জানি আপনি এই যে পরীক্ষার কমিটিতে স্যার আছেন, অ্যাটেন্ড করে ওখানে স্যার আমাদের সমস্যাগুলো স্যার আপনি ভালো জানেন স্যার। সিলেবাস শেষ হয়নি, পরীক্ষা ঠিক পড়তেও পড়িনি, এখন আমরা পড়তে বসবো, এর মধ্যে পরীক্ষা স্যার, কিছুটা প্র্যাকটিস করতে হবে, ঠিক না? ঠিক আছে, এখন আমি আমার ইনপুট দিতে পারি, মানে কমিটিতে কি সিদ্ধান্ত হয় সেটা তো আসলে আরো যারা আছেন তাদের মতামত আছে। জি তো স্যার। যাই হোক, আপনারা চেয়ারম্যান সাহেব আছে, আপনাদের কোঅর্ডিনেটর সাহেব আছে, ওনাদের সাথে একটু কথা বলে নিন যদি সম্ভব হয়। তাহলে আপনাদের হয়তো এটা মানে ঈদের পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। ঈদের পরে হলে স্যার আমরা পাশ করতে পারবো, নাহলে কিন্তু স্যার পাশ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো জানলাম, আপনি ওনাদেরকে একটু জানান। হ্যাঁ, জি স্যার। স্যার আমি হ্যাঁ, একটু জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের কুইজ কি আর হবে স্যার? হ্যাঁ হবে, 9 তারিখে কুইজ হবে, সেটা হলো সিলেবাস, ক্যাপিটাল বাজেটিং এবং আজকে যেটা আমরা কভার করলাম এর উপরে। তবে অঙ্ক থাকবে না, আজকে যেটা কভার করেছি তার উপর কোনো অঙ্ক থাকবে না। আর অঙ্ক যদি ক্যাপিটাল বাজেটিং থেকে দেই, ছোটখাটো অঙ্ক থাকবে। স্যার 9 তারিখে সেকেন্ড মিড টার্ম মেকআপের ডেটটা ছিল। সেটা আপনারা আগেও দিতে পারেন যদি চান। আমি তো আগেই বলেছি যে 9 তারিখে আপনাদের আরেকটা কুইজ হবে। তো সেটা এখন যদি মনে করেন যে একই দিনে দুটো দিতে পারবেন না, তাহলে 10 তারিখ বা আপনারা 9 তারিখে যদি দিতে চান সেটা ব্যবস্থা করা যাবে। সরি, 8 তারিখে যদি দিতে চান। আচ্ছা স্যার। স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো আপনার ওই যে টার্ম পেপার সাবমিশনের যে বিষয়টা, সাবমিশন ডেটটা আমি যেটা গ্রুপে দেখেছিলাম হোয়াটসঅ্যাপে, আপনার জুন মাসে স্যার, এটা কি কনফার্ম ডেট স্যার? যদি আপনাদের পরীক্ষা ঈদের পরে চলে যায়, তাহলে ঈদের পরীক্ষার 1 সপ্তাহ পরে ডেট হবে, যেটা সেই ডেটে দিবেন। যেদিন পরীক্ষা শেষ হচ্ছে তার 1 সপ্তাহ পর।
আচ্ছা স্যার, তাহলে এটা এক্সাম ডেটের উপর ডিপেন্ড করছে। আমাদের যদি যদি 16 তারিখে এক্সাম হয় তাহলে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে দিতে হচ্ছে। তাহলে 7 তারিখে, 7ই জুন খুব সম্ভব আমি দিয়েছি, সেদিন আপনারা সাবমিট করবেন। আচ্ছা, 7ই জুন সাবমিট করব স্যার। আর আচ্ছা যদি স্যার, কিভাবে সাবমিট করব স্যার? এটা আপনারা পিডিএফ কপি আপনাদের সিআর এর কাছে দিয়ে দিবেন, পরে আমি তার কাছ থেকে কালেক্ট করে নেব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। গুগল ফর্মটা তৈরি করে মনে হয় ওখানে সাবমিট করে দিব, লিঙ্কটা শেয়ার করে দিলেন, দেন ওটা মনে হয় আরো ইজিয়ার হবে। মাসুদ ভাই, আমি কি গুগল নিজেরা ফর্ম আপনাকে রেডি করে রাখবো? নিজেরা ঠিক করে নেন কিভাবে আপনারা সাবমিট করতে চান। বেসিক্যালি পিডিএফ কপি হবে, সেটা আমাকে সিআর সবারটা যদি একসাথে দিয়ে দেয়, লিঙ্ক বা কিভাবেই হোক, সেটা আমি পেয়ে যাব। আর স্যার, টার্ম পেপারের জন্য এখন পর্যন্ত আমরা 35 জনের পেয়েছি নাম আর কি। আচ্ছা, না ঠিক আছে, আমি কোম্পানির নামগুলো দেখেছি, অসুবিধা নেই। যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিয়েছেন তারা যদি চেঞ্জ করে ম্যানুফ্যাকচারিং নেন, সেটা তাতে করে আপনারা ভালো ইয়ে পাবেন, ইনফরমেশন। আর যদি একান্তই না হয় তাহলে ওগুলার উপর করেন, সমস্যা নেই। স্যার ম্যানুফ্যাকচারিং নিব, সেক্ষেত্রে আরএমজি হলে তো ভালো হয় না? হ্যাঁ, সেটা করতে পারেন, লিস্টেড হতে হবে। লিস্টেড হতে হবে? হ্যাঁ, জিএসসি তে লিস্টেড হতে হবে। ঠিক আছে। স্যার আমি একটা কোম্পানি নিয়েছিলাম, সেটা স্যার ডিএসসি তে লিস্টেড নেই স্যার, চট্টগ্রামে লিস্টেড। চট্টগ্রামে আছে, যে কোনো একটাতে হলে ওয়েবসাইটে তাদের ইনফরমেশন পাই না স্যার, এটা আমাদের একটা ক্লায়েন্ট ছিল আর কি, সিএ ফার্ম। চেঞ্জ করে নেন। অন্যান্য যেগুলো আছে, অনেক কোম্পানি তো আছে লিস্টেড, যেগুলো ইনফরমেশন পাওয়া যায় সহজে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর 9 তারিখে ক্লাস এক্সাম স্যার, এই ব্যাপারে কাইন্ডলি আরেকবার একটু বলবেন স্যার। 9 তারিখে আমাদের অ্যাজ ইউজুয়াল 10:30টায় ক্লাস হবে, আর ঘন্টাখানিক ক্লাসের পরে আপনাদের আগের মতোই কুইজ হবে। ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং এবং আজকে যে আমরা আলোচনা করলাম ব্রেক ইভেন এবং অপারেটিং ফাইন্যান্সিয়াল কম্বাইন্ড লেভারেজের অঙ্ক শুধুমাত্র ক্যাপিটাল বাজেটিং এর যে পিডিএফ কপিগুলো দেওয়া আছে সেই নিয়মের মধ্যে দেখবেন। স্যার, আর কালকের ক্লাসটা তো স্যার ইউজুয়াল টাইমে কালকে ক্লাস হবে স্যার। আগামীকাল হচ্ছে না ক্লাস, ওটাই আমি আজকে নিচ্ছি আর কি। স্যার, ক্যাপিটাল বাজেটিং কি কোনো অঙ্ক থাকবে তো না? না না, ক্যাপিটাল বাজেটিং এর আপনাদের যে পিডিএফ কপিগুলো দেওয়া আছে সেই নিয়মের মধ্যে অঙ্ক থাকতে পারে। আচ্ছা স্যার, কালকের ক্লাস নিয়ে শুনতে পাই নাই স্যার, সরি স্যার। আগামীকালের ক্লাসটা আজকে অনলাইনে নিলাম, ও কালকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। স্যার লাস্ট স্যার ক্লাসে যে কুইজটা হয়েছিল ওটাতে স্যার অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ ওইটা আমি বলেছিলাম ওই সময় ক্লাসে আমি হচ্ছে আপনার মানে টেকনাফ চট্টগ্রাম থেকে যাই আর কি। আসলে এরকম সকাল 10টায় ঢাকায় পৌঁছানো আমার জন্য খুবই কষ্টকর। তাছাড়া হচ্ছে আমাদের আরেকজন ছিল, ওনারও হচ্ছে অফিস রিলেটেড, যেগুলো আমরা আপনাকে ক্লাস ইনফর্ম করছিলাম। এখন স্যার আমরা কি ওই কুইজটাও এই নেক্সট ক্লাসে কুইজের সাথে করতে পারবো, দিতে পারবো আবার? আপনি কি সেকেন্ড মিড দিচ্ছেন মেকআপ? স্যার আমার ফার্স্ট এবং সেকেন্ড মিডে কোনো মেকআপ নেই, আমি ওগুলো দিয়ে দিছি। আপনার সাথে আরেকজন যে আছেন ওনার যদি স্যার ওনারও সেম, না স্যার মেকআপ আমি নেই স্যার। স্যার আমি যতটুকু জানি সেকেন্ড মিড টার্ম আমাদের এখনো পর্যন্ত 3-4 জনের স্যার আছে মেকআপ। যদি কুইজটা আমি 8 তারিখে নিতে পারবো, শুক্রবারের বিকালের দিকে আমি জানাবো, তো সেদিন দিতে পারেন আর কি। স্যার শুক্রবার বিকেলে দিতে পারবো, অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আপনি আমার নাম্বার আছে, নাম্বারে একটু মেসেজ দিয়ে রাখেন আলাদা হবে, তাহলে শুক্রবারে কোন টাইমে নিতে পারবো আমি আপনাকে জানাই দিলে শুক্রবার দিয়ে দিতে পারবো। শুক্রবার আমাদের তো 8 তারিখ, আমার জানা মতে হচ্ছে সেকেন্ড মিড টার্ম। উনি যেহেতু মিড টার্ম পরীক্ষা দিয়েছে, তাহলে উনি আমাদের সাথে কুইজ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলো। সেকেন্ড মিড আপনারা 8 তারিখে দিচ্ছেন না? হ্যাঁ, যদি যাদের মিড আপনার সেকেন্ড মিড নাই এবং কুইজ দেন নাই তাদেরটা আমি ওই দিন দিব আর কি, বা বেসিক্যালি কুইজ যারা দেন নাই তাদেরটা নিয়ে নেব। ওকে স্যার। তাহলে কি স্যার আমরা সেকেন্ড মিড টার্ম মেকআপ 8 তারিখে কনফার্ম করলাম স্যার? এটা 8 তারিখ না হয় যদি আপনারা 10 তারিখে দেন একটু ভালো হয়। 8 তারিখে আমাদের আবার অ্যাডমিশন নিয়ে একটু আছে, কুইজটা নিতে পারি কিন্তু মিডের ক্ষেত্রে সময় করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি।
স্যার রবিবার অনেক টাফ হয়ে যাবে, কারণ অফিস করে দেন হচ্ছে যে মাথায় আর কিছু থাকবে না ট্রলি। আচ্ছা, স্যার ওয়ার্কিং ডেতে একটু চ্যালেঞ্জ হয়ে যায় স্যার। তাহলে আমি আপনাদের যেটা করতে পারি, আর সেকেন্ড শনিবার আপনি তাহলে নিতে পারেন, শনিবার হচ্ছে 3টা থেকে নিতে পারেন। 3টা থেকে নেওয়া যাবে না, ওই সময় আমার আবার আরেকটা ক্লাস আছে। আপনি যেটা করেন, শুক্রবার সকালে আমি একটা টাইম দিব, ওই টাইমে এসে সেকেন্ড মিড দিয়ে দেন, যারা সেকেন্ড মিড মেকআপ। আর কুইজটা আমি দেখি কোন সময় নিতে পারি। স্যার কুইজটা বিকেলে পরে আপনার আমি জানাবো। 4টার পরে স্যার যে কোনো সময় স্যার অ্যাটেন্ড করতে পারবো, মানে ওই টাইম আমি 3টার মধ্যে পৌঁছে যাই ঢাকায়, আচ্ছা, তো অতএব এরপর আমি যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারবো আপনি আচ্ছা, যখন বলেন। ঠিক আছে। আপনি আমাকে আলাদা করে দিবেন একটু আপনার এটা মেসেজটা হোয়াটসঅ্যাপে, দেন আমি আপনাকে জানাবো। খুব সময় নেওয়া যাবে বিকালের দিকে। যারা ওকে সেকেন্ড স্যার। মেকআপ দিবেন শুক্রবার সকালে, ঠিক আছে? স্যার টাইমটা শুক্রবার স্যার 10টা? 10টায় রাখেন, 10টার একটু আগেই আসবেন, তাহলে একটু সুবিধা। 10:45টার দিকে চলে আসবেন এক্সাম হলে। ওকে স্যার স্যার। আমি একটু আরেকবার রিপিট করতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ফাইনাল সিলেবাসটা স্যার কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল বাজেটিং, আর ব্রেক ইভেন আর লেভারেজ। হ্যাঁ, এর উপরে। জি, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে দেখেন? স্যার ব্রেক ইভেন এবং লিভারেজের স্লাইড গুলো কি আজকে আমরা পেয়ে গেছি? না, আমি পাঠিয়ে দেবো এখনই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এগুলি কি স্যার কোনো ম্যাথ থাকবে ম্যাথ তো আপনার যেটা ওয়ার্ডে দেখলেন, ফাইনালের জন্য? হ্যাঁ, আর চ্যাপ্টার 11-এর শেষে যে ম্যাথ আছে সেগুলো থাকবে, 9 থেকে 15, ছোট ছোট ম্যাথ যেগুলো। স্যার সেকেন্ড মিড টার্ম পরীক্ষাটা এটা শুক্রবার সকালের চেয়ে বিকালে হতে পারলে একটু ভালো হতো, কারণ প্র্যাকটিস আসলে টোটালি করার সময় থাকে না, যে বিকালে তো অফিস আমি থেকে আসা হয় এমনি কুইজটা নিব, 9টায়। কুইজ নিলে হ্যাঁ, দুইটা তো একসাথে সম্ভব না। যদি এরকম হয় যে ওভারল্যাপিং নাই, তাহলে সেটা সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যদি ওভারল্যাপিং থাকে সেক্ষেত্রে তো আমাকে দুই সময় নিতে হবে। একটু দেখলেন যদি বিকালে আমি জেনে রেখেছিলাম আগে থেকে, তো ওটা হলে ভালো হতো আর কি, অথবা 5টা থেকে হইলেও সমস্যা নেই। 5টা থেকে 6টা দিলাম, আমাদের 6টার পরে একটা 6:30 থেকে আবার একটা ক্লাস থাকে আর কি, তো ওইটাও অ্যাটেন্ড করে আসা যাবে। ফ্রাইডে এই টাইমটা হলে বেটার হচ্ছে, উইকেন্ড হলে যাদের কুইজ থাকে তারা হয়তো ওভারল্যাপিং থাকলে মিড এক্সামটা দিয়ে কুইজ দেওয়া যায় তাদের জন্য। আচ্ছা, আপনারা 3টার দিকে আসেন, তাহলে আমি অনেক সময় আপনাদের দেখি সবার সাথে কথা বলে, যদি ওভারল্যাপিং না এটা থাকে বেটার তাহলে তো হবে। সাইমালটেনিয়াসলি দুটা নিয়ে নিতে পারবো। স্যার স্যার একটু বলতে চাচ্ছিলাম, লাস্ট যে কুইজটা দিয়েছি স্যার, কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার আমার কাছে খুব কনফিউজিং ছিল স্যার, তো সেই কারণে একটু যদি নেক্সট ক্লাসে অ্যান্সার গুলো নিয়ে ডিসকাস করতেন স্যার, তাহলে হয়তো বা কনসেপ্টটা ক্লিয়ার হতো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট ক্লাসে ডিসকাস করবো। মিড টার্মে রেজাল্টটা দিবেন না স্যার? একটু দেরি হবে, একটু দেরি হবে। রেজাল্ট হয়ে গেলে আমি আপনাদের ওই গ্রুপে দিয়ে দেবো। স্যার টেনশন আছে স্যার। না, এখন পড়াশোনা একটু করতে হবে, নিলে তো এখানে ভালো করা ডিফিকাল্ট। এখন জানি না কেমন দিয়েছে। ফাইনাল স্যার চ্যাপ্টার গুলো থেকে যে ম্যাথের নাম্বার গুলো বললেন স্যার, এটা কি কষ্ট করে আরেকবার রিপিট করতে পারবেন স্যার? আমি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপু, আমি হোয়াটসঅ্যাপে এখন লিখছি। ওকে ওকে, এটা থ্যাংক ইউ। এটা সব থেকে বেটার হচ্ছে মাসুদ ভাই আছেন, উনি তো আজকে টোটাল পুরো ক্লাসের একটা সামারি অবশ্যই শেয়ার করবেন, আমরা জানি উনি সবসময় করে থাকেন। তো আশা করি যারা আমরা পাই নাই এগুলা, আমরা ওনার এই টেক্সট থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো নিয়ে নিতে পারবো আর কি। আপনাদের লেভারেজ এবং ব্রেক ইভেনের উপরে যে পাওয়ার পয়েন্ট এবং ইয়ে আছে, এই
ওয়ার্ডের দুটা ফাইল, এই দুটা ফাইল অলরেডি দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, আপনারা পেয়ে যাবেন। আর অঙ্কগুলো তো বলে দিচ্ছি আমি, যে চ্যাপ্টার 11 এর শেষে যে এক্সারসাইজ আছে সেখানে 9 থেকে 15, 9-10 তো আজকে ক্লাসে আলোচনা করলাম, সেটা রেকর্ডিং এ আছে, রেকর্ডিংটাও পেয়ে যাবেন। আর ক্যাপিটাল বাজেটিং এর রেকর্ডিংও আপনাদের দিয়ে দেওয়া। শেষ স্যার, সর্বশেষ আমাদের রিকোয়েস্ট হচ্ছে পরীক্ষাটি একটু পিছালে আমাদের সবার জন্য ভালো হয়। সেটা খুব ফোনে আমার ফ্রি হয়। তরফ থেকে কোনো স্যার আপত্তি আসলে আমরা তো স্যার চাকরিজীবী স্যার, বাসায় একদমই সময় পাই না স্যার। আশা করি বন্ধটার মধ্যে আমরা একটু সময় দিয়ে পড়তে পারবো, পরীক্ষা ভালো হোক খারাপ হোক, কিন্তু স্যার আমরা একটু বুঝতে পারবো, জানতে পারবো স্যার। জি স্যার, এই খুবই বুলবুল উপকার ভাইয়ের হতো কথা স্যার।